রঞ্জিনী, আপনি আপনি কোথায়? এই তো এসে গেছি। আসলে রাস্তা খুব জ্যাম। ক্রসিংয়ে প্রায় আধ ঘন্টা আটকে আছি, ট্রাফিক নড়ছেই না। সরি সোমক, দেরি হয়ে গেল। না না, এতে সরির কী আছে? এ কি কোনো কোম্পানি মিটিং নাকি? টেক ইউর টাইম, জাস্ট ইনফর্ম ইউ যে আমি পৌঁছে গেছি। ঠিক কোন জায়গাটায় আছেন? ওই তো রবীন্দ্র সদনের পরের গেটটা দিয়ে সোজা চলে আসবেন, বাঁদিকে রবীন্দ্র সদন, ডান দিকে নন্দন। প্রচুর লোকজন, ছেলে মেয়ে ওখানেই অপেক্ষা করছি আপনার। জানেন তো আবার সবুরে মেওয়া ফলে। যাহ, কী যে বলেন। আচ্ছা, আপনার ড্রেস কোড কি? মানে ওই ভিড়ে আইডেন্টিফাই করতে। ও শিওর, ক্রিম কালারের ট্রাউজার আর ব্ল্যাক শার্ট, কালার্ড স্পেক্স। আর আপনি? তুতে রঙের সালোয়ার কামিজ আর সাদা দোপাট্টা আর সানগ্লাস। ওফ, এই রে, বৃষ্টি শুরু হলো যে। হ্যাঁ, এখানেও হচ্ছে। তবে ডোন্ট ওয়ারি, আকাশে মেঘ নেই, কমে যাবে। অবশ্য ভালোই হয়েছে, বুঝলেন রঞ্জিনী, পুষ্পবৃষ্টি আমাদের শুভদৃষ্টি হবে যে। রঞ্জিনী মুচকি হেসে ফোনটা কেটে দিল। ফোনটা মুঠোয় ধরে সোমক নিশ্চল দাঁড়িয়ে থাকে। শরীরের মধ্যে কাঁপুনি দিচ্ছে, হৃৎপিণ্ড ধপধপ করছে। হার্টবিটটা বেড়ে গেল নাকি? গত কয়েক মাস ধরে যে গোপন খেলায় মেতে উঠেছিল, আজ তার ফাইনাল রাউন্ড। সেই 25 বছর আগের বয়সটা হঠাৎ যেন ফিরে এসেছে। সেই প্রথম দেখা, প্রথম রোম্যান্স। একটু পরেই শুরু হবে দ্বিতীয় ইনিংস। কি বলবে সমক, কি করবে? এ খেলায় মাঠে নেমে তো আর পালিয়ে যাওয়া যায় না। স্যার, আপনি এখানে? পিছন থেকে হঠাৎ আওয়াজ এলো। সমক ঘুরে তাকালো, দেখলো ওদের অফিসের সুপ্রিয়। সবে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে ঢুকেছে, সঙ্গে বউ এসেছে। ভ্যাবাচেকা খেয়ে সমক থ মেরে গেল। সুপ্রিয়া জিজ্ঞাসা করলো, কি স্যার, ক্রস কানেকশন দেখতে এসেছেন? সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে। সমক ভ্যাবাচেকাকে হ্যাঁ না ঘাড় নাড়ল। উফ, এই এক মহা জ্বালা। একটু যে একা থাকবে সে উপায়ও নেই, সেই অফিস এসে জুটেছে। কিভাবে যে ব্যাপারটা ঘটে গেল, একঘেয়ে জীবনে আচমকা যেন বিদ্যুৎ চমক। ছেলে ডাক্তারি পড়ছে ব্যাঙ্গালোরে, বাড়িতে ও আর মনিকা। সকাল থেকে সন্ধে পর্যন্ত অফিসের চাপ। সন্ধ্যের পর ফিরে 20 বছরের বাসি বউয়ের মুখ দেখতে দেখতে চা কফি খাওয়া। কোনো দিন পার্টি বা বন্ধুবান্ধব জুটলে একটু মদ্যপান, তারপর ডিনার এবং বিছানা, মোনোটোনাস লাইফ। পরদিন সকাল 8টা থেকে ফের মেশিন চালু। সেই অফিস, মিটিং, ফাইল। যত উপরে উঠছে তত কাজের চাপ বেড়েছে। আর্থিক সচ্ছলতা যে জীবনে একমাত্র সুখ নয়, হাড়ে হাড়েও বুঝেছে। মনিকাকেও ইদানিং সব সন্ধেই বাড়িতে পাওয়া যায় না। মোবাইলে ফোন করলে শোনে বন্ধুদের বাড়ি আড্ডা দিতে গেছে। কমপ্লেক্সের বউরা মিলে নাকি কিটি বাটি শুরু করেছে। ক্রমশ এই একঘেয়েমির ডিপ্রেশনে ভুগতে শুরু করেছিল সমক। সেই সময়েই অফিসে একদিন কাজের ফাঁকে নেট সার্চ করতে করতে কী যে মনে হলো, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে বসলো। সেখানে প্রোফাইলে নিজের সম্বন্ধে লিখলো, 40 বছর বয়স, ভীষণ একাকী, গল্প করার সঙ্গিনী খুঁজছি। নাম, বয়স, ঠিকানা যথারীতি ঠিকঠাক দেয়নি। ও জানতো কেউ দেয়ও না। শুনেছে এমনও নাকি হয়, পুরুষেরা মেয়ের ছদ্মবেশে ওখানে হাজির হয় চ্যাট করতে। প্রোফাইলে নিজের বায়োডাটা প্লেস করার 3 দিনের মধ্যে রেসপন্স এলো, রঞ্জিনী। সে প্রোফাইলে লিখেছিল, আমার 30 বছর বয়স, স্বামী এখানে থাকে না, ছেলে বাইরে পড়ে, আমিও গল্প করতে, বন্ধুত্ব পাতাতে চাই। সেই শুরু গোপন খেলার। গত 6 মাস ধরে টানা এক সমক আর রঞ্জিনী চ্যাটিং করে গেছে। অফিসের লাঞ্চ ব্রেকে কোনো রকমে নাকে মুখে খাবার গুঁজে সমক বসে পড়েছিল ল্যাপটপের সামনে। চেম্বারের বাইরে ডোন্ট ডিস্টার্ব বোর্ড ঝুলছে। রঞ্জিনীও জেনে গিয়েছিল এই সময়টা, তাই তারও জবাব আসত চটপট। দুজনের ভালো লাগা, দুজনের জীবনযাপন সব লিখেছে অকপটে। এইভাবে চলতে চলতে সাহসও বেড়েছে সমকের আজকাল। এইবার সে আরেকটু সাহসী হয়ে লিখল, শুধু লেখায় মন ভরছে না,
কথা বলার সুখ পেতে অতঃপর দুজনের মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হলো। এর জন্য সমুখকে নতুন একটা সেট আর নাম্বারও কিনতে হয়েছে। কিন্তু এতটা এগোবার পরেও কেউ কাউকে ফটো পাঠায়নি। কারণ গোড়ার দিকে সমুখ একবার কথাটা তুলতে রঞ্জিনী বলেছিল, না, ফটো নয়, দুজনের মধ্যে সম্পর্ক যখন ততটা ঘনিষ্ঠ হবে তখন নিজেরাই দেখা করব। ততদিন না দেখার উত্তেজনা কৌতূহল থাকা ভালো। সামনাসামনি আলাপের রোম্যান্সই আলাদা। সমুখ এ কথা শুনে অভিভূত হয়ে গিয়েছিল। রঞ্জিনীর পার্সোনালিটি, কালচার, ডিগনিটি এত স্ট্রং, মনে মনে তুলনা করছিল বউয়ের সঙ্গে। দীর্ঘশ্বাস পড়েছিল। না, মনিকা না হয়ে রঞ্জিনী যদি ওর লাইফ পার্টনার হতো তাহলে হয়তো ওকে এতটা লোনলি হতে হতো না। অবশেষে গ্রিন সিগন্যাল এসেছে, সেই দিনটা আজকে। কিন্তু এত দেরি করছে কেন রঞ্জিনী? বৃষ্টি তো কতক্ষণ থেমে গেছে, 6টা বেজে গেছে। নন্দন চত্বরের হ্যালোজেনগুলো হলুদ আলোর বন্যা ছড়াচ্ছে। হাতের মুঠোয় নন্দন ইভিনিং শোর 2টো টিকিট। জ্যাম কি এখনও ছাড়েনি? অস্থিরভাবে চারিদিকে তাকাতে থাকলো সমুখ। ঠিক এই সময় ফোন বাজলো। হ্যাঁ রঞ্জিনী, কী ব্যাপার, আপনি কোথায়? এখনও পৌঁছাতে পারেননি? পৌঁছে গেছি, চত্বরে ঢুকেও পড়েছি। কিন্তু 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 এগোতে গিয়েও আর এগোতে পারছি না। কেন? আপনাকে ঠিক লোকেট করতে পারছি না। তাছাড়া যে জায়গাটা আপনি বলেছেন ওখানে আমার এক পরিচিত মানুষ ঘোরাঘুরি করছেন দেখতে পাচ্ছি। সমুখ, প্লিজ একটা কাজ করবেন? বলুন না। আপনি ওখান থেকে বেরিয়ে আসুন, সোজা হেঁটে পেপসি আউটলেটের পরে যে টাই জাংশন পয়েন্টটা আছে সেখান থেকে ডান দিকে রবীন্দ্র সদনের পাশ ঘিয়ে চলে আসুন। আমি ওখানেই চলে এসেছি, একটু কষ্ট করে আসবেন? শিওর। আসলে এই জায়গাটা চুজ করাটাই আমাদের ভুল হয়েছে, এত চেনা পরিচিত লোকজন ঘুরে বেড়াচ্ছে এখানে। ঠিকই বলেছেন। কথা বলতে বলতে হনন করে হাঁটছে সমুখ। এতদিনের প্রতীক্ষা মাঠে মারা যাবে? বাঁ দিকে রবীন্দ্র সদন, ডান দিকে ছোট্ট মাঠে ঢোকার পথ। পাশে একটা দামদরুস ভ্যান দাঁড়িয়ে আছে, দুদিকে রেলিংয়ের পাশে বাঁধানো বেদি। নানা বয়সী ছেলে মেয়ে, পুরুষ মহিলা ঘনিষ্ঠভাবে বসে আছে, গুজগুজ ফিসফাস করছে। তুতে রঙা সালোয়ার কামিজ কোথায়? আবছা আলোতে একাধিক মনে হচ্ছে। টেনশনে কি সমক কালার ব্লাইন্ড হয়ে গেল নাকি? একটা ফোন করবো নাকি? এখানে যা নিবিড় পরিবেশ, ছন্দ কেটে যাবে, গালাগালও হয়তো খেতে পারে। সমক বিভ্রান্ত। একটু সরে আলোর নিচে গিয়ে দাঁড়ালো। ভাবলো রঞ্জিনী ওকে দেখতে পেয়ে নিশ্চয়ই উঠে আসবে। হ্যাঁ, উঠে এলো। তবে রঞ্জিনী নয়। সমক ভূত দেখার মতো চমকে উঠেছে। কি ব্যাপার, তুমি এখানে একা একা দাঁড়িয়ে করছোটা কি? কাকে খুঁজছো? কাকে খুঁজবো? এমনি এসেছি। এমনি এসেছো? অফিস ফেরত বাড়ি না ফিরে এই চত্বরে ঘুরঘুর করছো এমনি এমনি? কি মুশকিল। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে তাড়াতাড়ি বেরোতে পারলে অফিস ফেরত এখানে ঘুরে যায়। তাছাড়া শুনেছিলাম নন্দনে একটা ভালো ছবি এসেছে, তাই। হ্যাঁ, হাতে তো টিকিটও রয়েছে দেখছি। কিন্তু নন্দন তো ওদিকে, এদিকে এসেছো কেন? আরে তুমি তো দেখছি পুলিশের মতো জেরা শুরু করলে। আচ্ছা, যদি আমি বলি তুমি এসেছো কেন এখানে? হ্যাঁ, আবার এরকম সেজে গুজে? জন্মে তো তোমায় এরকম ড্রেস পরতে দেখিনি। ওহ, আমি বন্ধুদের সঙ্গে রবীন্দ্র সদনে ঢুকবো, নৃত্যনাট্য আছে। কেন, সাজলে আমায় খারাপ লাগে? না না, তা নয়। তবে তবে কি, নিজের দিকে তাকিয়ে দেখেছো? কবে বানালে এইসব প্যান্ট শার্ট? জন্মে সাদা ছাড়া তো তোমায় কোনো রং পরতে দেখিনি। আরে, চুলেও তো রং করেছো। কিছু একটা ব্যাপার ঘটেছে, বলে ফেলো। দরদর করে ঘামছে সমুখ। এইভাবে যে কট রেড হ্যান্ডেড হয়ে যাবে দুঃস্বপ্নেও ভাবেনি। কাছে পিঠে রঞ্জিনী নিশ্চয়ই আছে, সে কি ওর দুর্দশা দেখতে পাচ্ছে? এবার অপরপক্ষের গলা আরও একটু চড়ল। এই শোনো তাপস, তোমার কোনো ব্যাপারে আমি নাক গলায় না, কিন্তু গত কয়েক মাস ধরে দেখছিলাম তুমি অন্য এক জগতে ডুবে আছো। ভাবতাম অফিসের চাপ, সারাদিনে তো একটা দুটোর বেশি কথা বলতে না। কই দেখি দেখি। বলতে বলতে সমুখ ওরফে তাপসের হাত থেকে টিকিট ছিনিয়ে নিয়েছে তার স্ত্রী। আরে, এ তো 2টো টিকিট। তার মানে তুমি সঙ্গে কাউকে নিয়ে নন্দনে ঢোকার প্ল্যান করছিলে? না, এটা বোকামি হয়ে যাচ্ছে।
এখন যত তর্ক করব তত ও জালে জড়িয়ে ফেলবে। আর কথা নয়, চুপচাপ শুনে যেতে হবে। আজ যা ঘটে গেল, এর জল যে কত দূর করাবে ভাবতে শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছে তাপসের, ওরফে সোমকের। কি হলো, চুপ করে গেলে যে? আরে সত্যি কথাটা বলেই ফেলো না। কোন বন্ধুনির জন্য দাঁড়িয়েছিলে? ডাকো তাকে, আলাপ করি। দেখো তাপস, আমি অত মিন মাইন্ডেড নই। আমাদের অন্য কারোর সঙ্গে মিশতে ভালো লাগতেই পারে, এতে অন্যায় কিছু নেই। প্লিজ শুধু তুমি মিথ্যে কথা বলো না তো। ওর গলার স্বরে এমন একটা কিছু ছিল, তাপস খানিকটা ধাতস্থ হলো। ডাকবো? তুমি তুমি অ্যাকসেপ্ট করতে পারবে? নিশ্চয়ই পারবো, বলছি তো। দেখি সে আমার চেয়ে কতটা আলাদা। আবার একটা খোঁচা। সে থাক, যখন আবরণ সব খুলেই গেছে আর ভয় কি, কিসের লজ্জা। তাপস মোবাইলে বোতাম টিপল। রিং হচ্ছে। পরক্ষণে দুজনেই চমকে উঠল। মোবাইলটা বাজছে তো মনিকারই হাতে। মানে, এর মানেটা কি? তুমি তুমি রঞ্জিনী? এই কয় মাস তুমি আমায় ধোকা দিয়ে হাবিজাবি কথা লিখে গেছো, ফোনে দুঃখের কথা শুনিয়েছো। আর তুমি তুমি সোমক, তোমার বউ থেকেও নেই, সে সোসাইটি লেডি। ছি ছি, তুমি নিজের বউ সম্পর্কে এসব বলতে পারলে? ওহ, তুমি যেন অজস্র সত্যি কথা লিখেছ। তোমার স্বামী মানে আমি এদেশেই থাকি না, কখনো সখনো চিঠি লিখি, টাকা পাঠিয়েই নাকি দায়িত্ব খালাস, গত 10 বছরে নাকি কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে। হুম, আর তোমার বয়স 40? কি অভিনয়! গলাটাও নরম সরম করে রাখতে, হ্যাঁ? কচি খোকা। তুমি তো 30-এর ডগডগি খুকি। খুকি খুকি গলা, তাই না? মোটেই না। আমি যা সেভাবেই কথা বলেছি, তুমি নেশায় ছিলে, বুঝতে পারোনি। হঠাৎ তাপসের সব টেনশন নেমে গেল। ওরা খামোকা ঝগড়া করে যাচ্ছে। রঞ্জিনী নামক কাল্পনিক মেয়েটির সঙ্গে তার দেখা হলো না, হবেও না কোনো দিন। একেই কি বলে গ্রহের ফের, নাকি বিধাতার গোপন খেলা? সে হো হো করে হেসে উঠল। তুমি হাসছো? হাসবো না? হাসছি তোমার করুণ অবস্থা দেখে। স্বামীকে ধরে ফেললে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের চার্জে, আর একই সঙ্গে নিজেও ফেঁসে গেলে একই চার্জে। মাঝখান থেকে আমরা দুজনেই বয়স কমাতে গিয়ে ঝাঁ চকচকে হয়ে গেলাম। মনিকা কয়েক মুহূর্তে চুপ, তারপর সেও হেসে ফেলল। বলল, বুঝলে, এসব আমাদের জন্য নয়। ধ্যার, এত কষ্ট করে বিউটি পার্লার গিয়ে আমার এত সব সাজগোজ সব ফালতু হয়ে গেল। মোটেই না, কিছুই ফালতু হয়নি। আজ তুমি রঞ্জিনী আর আমি সোমক। চলো আগে সিনেমাটা দেখি, সবে বোধহয় শুরু হয়েছে। তারপর অবশ্য বাড়ি ফিরছি না, বাইরে কোথাও খেয়ে কোনো ভালো হোটেলে রাত কাটাবো, শুধু তুমি আর আমি। আর একটু রোম্যান্স, সেখানে নো তাপস, নো মনিকা। এন্ট্রি বুকে লিখবো সোমক অ্যান্ড রঞ্জিনী। কি, ঠিক আছে? গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।